হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো সুপার 30 থেকে যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাচ্ছি। এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং ক্যালকাটা পুলিশ যে এখানে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এছাড়া তোমাদের রেল, এসএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস যেখানে থাকে যে পার্টগুলোতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই টপিকগুলোকে কভার করা হচ্ছে এই সুপার 30 ক্লাসের মধ্যে। এই সুপার 30 তোমাদের প্রত্যেকটা এক্সামে জিকে জিএসকে স্ট্রং করতে সাহায্য করবে। অল ইন্ডিয়া বেসিসের সমস্ত এক্সামের জন্য তোমরা এই ক্লাসটা নিতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতিতে তোমরা অবশ্যই ক্লাসটা করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেকটাই হেল্প হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের লুসিয়েন্টের ক্লাস করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী, সেই ক্লাসটাও তোমরা করবে। সেই ক্লাসটাতে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বাংলায় করিয়ে দিচ্ছি তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেলের যে বইটা আছে এবং ডেসক্রিপটিভ বইটা। চলো তাহলে শুরু করি আজকে সুপার 30 29 নম্বর প্র্যাকটিস সেট। 29 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। দুটি অস্থির মাঝে জলসন্ধিগুলিতে যে পিচ্ছিল তরল থাকে তাকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অপশানগুলো দেখো, অ্যামনিওটিক ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, সাইব্রোস্পাইনাল ফ্লুইড। অপশান ডি বলছে ইন্টারস্ট্রিয়াল ফ্লুইড। তাহলে রাইট আনসার কী হবে বলো? মানে দুটি যে হাড় থাকে জয়েন্টে, সেই হাড়ের মাঝখানে যে পিচ্ছিল তরল থাকে তাকে কি বলা হয়? রাইট আনসার হবে অপশান বি, সাইনোভিয়াল ফ্লুইড। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এখানে একটা ইনফরমেশান দেখো, সাইনোভিয়াল তরলের প্রধান ভূমিকা হলো নড়াচড়ার সময় সাইনোভিয়াল জয়েন্টের আর্টিকুলার কার্টিলেজের মধ্যে কিন্তু ঘর্ষণটা কমায়। দুটো যে আর্টিকুলার কার্টিলেজ আছে তার মধ্যে দুটো অস্থির মধ্যে যে ঘর্ষণ হয়, সেই ঘর্ষণটাকে কমিয়ে দেয় হচ্ছে এই সাইনোভিয়াল ফ্লুইড। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু রেলের পরীক্ষায় খুবই আসে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ যাদের মেন্স এক্সাম দেবে সেরকম পরীক্ষাতে কিন্তু সায়েন্স থেকে প্রশ্ন কিন্তু এইরকম ধরনের কিন্তু এসে থাকে। তা খুব ইম্পর্টেন্ট কিন্তু। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 2 নম্বর, শোলা অরণ্য দেখা যায় কোথায়? হিমালয় পর্বত, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত নাকি বিন্ধ্য পর্বত? শোলা অরণ্য কোথায় দেখা যায়? শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বত। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। শোলা অরণ্য হলো পশ্চিমঘাটে প্রাপ্ত ক্রান্তীয় পার্বত্য অরণ্য। এটা কিন্তু মনে রাখবে, বোঝা গেছে। আর একটা ইনফরমেশন দেখো, শোলা তৃণভূমি কম উচ্চতায় গাছ বা তৃণভূমি দিয়ে গঠিত। প্রায় 25 থেকে 30 ফুট উচ্চতার মধ্যে কিন্তু এই শোলা তৃণভূমিগুলো হয়ে থাকে। এদের বৃদ্ধি খুব বেশি হয় না, কিন্তু এর বৈচিত্র্য কিন্তু অনেক রকম রয়েছে। এখানকার গাছপালা ঘন হয় এবং একটি বদ্ধ ছাউনির ওপর কিন্তু হয়ে থাকে, যা ঘন অরণ্য সূর্যালোককে প্রবেশ করতে দেয় না। ওকে, এতটাই উপর দিকটা ঘন হয়ে থাকে। আর একটা জিনিস মনে রাখবে, এরা পর্বতমালাতে অধিক পরিমাণে জল সঞ্চয় রাখতে পারে, যা দক্ষিণ ভারতের অনেক নদীর উৎস হিসাবে কাজ করে এই শোলা অরণ্য। এটা খুব ইম্পর্টেন্ট, এই টপিক থেকে প্রশ্ন কিন্তু দেয়। আর কোন কোন অঞ্চলে শোলা অরণ্যগুলো দেখা যায় এইগুলো একটু জেনে রাখবে। নীলগিরি, আনাইমালাই, মুন্নার, পালনি পাহাড়, মেঘমালাই, অগস্ত্যমালাই, ওয়ানাদের কিছু অংশেও কুর্গ বাবা, বুদানগিরি এবং কুদ্রেমুখে এই শোলা অরণ্য দেখা যায়। কেননা কোন কোন অঞ্চলে দেখা যায় এগুলো জেনে রাখলে তোমাদের কিন্তু এক্সামে প্রশ্ন আনসার করতে অনেকটাই সুবিধা হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। আর একটা ইনফরমেশন জেনে রাখো, এটি মানে শোলা অরণ্য উদ্ভিদ এবং প্রাণীজগতের বিভিন্ন সংকটজনক প্রজাতির কিন্তু আবাস একটা বলতে পারো এই শোলা অরণ্য। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর, সম্পত্তির অধিকার হলো আধ্যাত্মিক অধিকার, আইনি অধিকার, মৌলিক অধিকার নাকি কোনো অধিকারের মধ্যেই পড়ে না? পলিটি থেকে একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। সম্পত্তির অধিকার হলো একটা আইনি অধিকার। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধন করে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এই ইনফরমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, দিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? এটাকে আইনি অধিকারের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে সেই আইনি অধিকারটা সংবিধানের কত নম্বর ধারায় এখন রয়েছে? 370-এর এতে রয়েছে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। তো এই জিনিসগুলো তোমাদের বুঝে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন দেয়। আর বর্তমানে নাগরিকরা 6টি মৌলিক অধিকার কিন্তু ভোগ করে থাকেন। আর জরুরি অবস্থায় নাগরিকদের কিন্তু মৌলিক অধিকার কিন্তু খর্ব করা যায়, কিন্তু জরুরি অবস্থা না হলে কিন্তু মৌলিক অধিকারকে কোনো মতেই খর্ব করা যায় না। একমাত্র জরুরি অবস্থাকালীন কিন্তু বিশেষ রায়ে কিন্তু এই মৌলিক অধিকারকে খর্ব করা যেতে পারে। বোঝা গেল বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 4 নম্বর, কলকাতা মেট্রো রেল প্রথম চালু হয়েছিল কত সালে? এই প্রশ্নটা বারবার এক্সামে এসে থাকে, সেটা স্টেট লেভেল হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। তা খুব ইম্পর্টেন্ট, কলকাতা মেট্রো রেল প্রথম চালু হয়েছিল 1984 সালে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। 1984 সালে চালু হওয়া কলকাতা মেট্রো ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা হয়ে থাকে। ওকে, দ্বিতীয় মেট্রো পরিষেবা দিল্লিতে চালু হয়েছিল, যেটা 2002 সালে। এটাও জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 5 নম্বর, 1929 সালের 18ই এপ্রিল কারা কেন্দ্রের বিধানসভায় একটি বোমা নিক্ষেপ করেছিল?
খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের আসন্ন এক্সামের জন্য। ওকে, 1929 সালে 18 এপ্রিল কারা কেন্দ্রের বিধানসভাতে একটা বোমা নিক্ষেপ করেছিল? চারটে অপশান আছে, রাইট আনসার হবে বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং করেছিল। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 6 নম্বর প্রশ্ন দেখো, স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হলো কোনটি? চারটে অপশান দিয়েছে, চিরহরিত অরণ্য, পর্ণমোচী অরণ্য, সরলবর্গীয় অরণ্য নাকি কোনোটিই নয়। তাহলে স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে সরলবর্গীয় অরণ্য। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 7 নম্বর প্রশ্ন দেখো, তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন কোন প্রণালী দ্বারা? মানে তাসমানিয়া যেটা আছে সেটা অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন আছে তাসমানিয়া এবং অস্ট্রেলিয়া বলতে হবে। বেরিং প্রণালী, ব্যাস প্রণালী, কুক প্রণালী নাকি লুজন প্রণালী? তাহলে এটা রাইট আনসার কি হবে? ব্যাস প্রণালী। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু ইনফরমেশান দেখে নেব, কিছু প্রণালীর নাম দেখব যেগুলো এক্সামে আসে, সেটা সংযোগ করেছে কাকে আর বিচ্ছিন্ন করেছে কাকে, এগুলো আমরা জানবো। ওকে, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আসন্ন এক্সামের জন্য, এই কটা থেকেই প্রশ্ন কিন্তু এসে থাকে। যেমন দেখো পক প্রণালী, এই প্রণালীটা সংযোগ করেছে মান্নার উপসাগর এবং বঙ্গোপসাগরকে, সংযোগ করেছে এটা। আর এই চারটায় তোমাদের আমি বলছি বিচ্ছিন্ন করেছে কোন দুটিকে? ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী। তাহলে দেখো তোমরা একটা জায়গার মধ্যে সমস্ত ইনফরমেশনটা পাচ্ছ, যে পক প্রণালী সংযোগ করেছে কোন দুটি জায়গাকে আর বিচ্ছিন্ন করেছে কাকে। ওকে, সেরকমই হচ্ছে বেরিং প্রণালী আছে, বেরিং সাগর এবং সুমেরু সাগরকে সংযোগ করেছে আমেরিকা এবং রাশিয়াকে হচ্ছে বিচ্ছিন্ন করেছে। জিব্রাল্টার প্রণালী হচ্ছে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে হচ্ছে সংযুক্ত করেছে, ইউরোপ ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে। এছাড়া আছে তোমার বসফরাস প্রণালী, এছাড়া আছে সুন্দা প্রণালী। পরপর তোমরা এগুলো সমস্তটাই দেখে নেবে। সুন্দাটা খুব ইম্পর্টেন্ট, যেটা ভারত মহাসাগর এবং জাভা সাগরকে সংযুক্ত করেছে, জাভা এবং সুমাত্রাকে বিচ্ছিন্ন করেছে। ওকে, ডোভার প্রণালীটা এক্সামে আসে। ডানকান প্যাসেজটা মাঝে মাঝে দেখবে এক্সামে দেখা যায়, বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরকে সংযুক্ত করেছে, আর গ্রেট নিকোবর ও লিটিল আন্দামানকে হচ্ছে বিভক্ত করেছে। ওকে, আর কুক প্রণালী যেটা অপশানে ছিল তোমাদের, এই কুক প্রণালী হচ্ছে তাজমান সাগর ও দক্ষিণ প্রশান্ত সাগরকে সংযুক্ত করেছে, আর নিউজিল্যান্ড উত্তর দক্ষিণ দ্বীপকে বিচ্ছিন্ন করেছে। ওকে, এছাড়া হাডসন প্রণালী এটাও আসে, ডেভিস প্রণালী, মালাক্কা প্রণালী, ব্যাস প্রণালী, ওকে, তাতার প্রণালী, 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল থেকে বারবার এক্সামে দেখবে প্রশ্ন দেয়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরকে সংযুক্ত করেছে, আন্দামান ও নিকোবরকে হচ্ছে বিচ্ছিন্ন করেছে। তো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা সবগুলো দেখে নেবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 8 নম্বর, পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ, যেহেতু গভীরতম বলেছে। ওকে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এখানে জেনে রাখবে সাইবেরিয়ার লেক হচ্ছে এই বৈকাল হ্রদ, যেটা 1642 এর গভীরতাটা জেনে রাখবে। পৃথিবীর গভীরতম হ্রদ এবং স্বাদু জলের হ্রদও বলতে পারো এই হচ্ছে বৈকাল হ্রদকে। আরেকটা প্রশ্ন এসে থাকে, পৃথিবীর প্রাচীনতম হ্রদ কোনটা? এই বৈকাল হ্রদ। তাহলে বৈকাল হ্রদ হচ্ছে গভীরতম হ্রদ পৃথিবীর, আবার বিশ্বের হচ্ছে প্রাচীনতম হ্রদ, এটাও কিন্তু জেনে রাখবে, প্রশ্ন দেয়। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটা? ওকে, সেটা হচ্ছে টিটিকাকা হ্রদ, যেটা হচ্ছে 3810 মিটার হচ্ছে এর উচ্চতা। তাহলে মানে যদি বলে যে গভীরতম হ্রদ হচ্ছে কোনটা? বৈকাল হ্রদ, আর সর্বোচ্চ হ্রদ হচ্ছে কোনটা? সেটা হচ্ছে টিটিকাকা হ্রদ। ওকে, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 9 নম্বর, পাটনা কমল হলো পাটনার একটি জাদুঘর, বিহারীদের কবিদের একটি দল, এক ধরনের অঙ্কন শৈলী নাকি একটি বিখ্যাত কলম? তাহলে পাটনা কমল কি, এটা কি হবে বলো? এটা তোমাদের রেলের প্রশ্ন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। রাইট আনসার হবে এক ধরনের অঙ্কন শৈলী। অপশান সি হয়ে যাবে তোমার রাইট আনসার। পাটনা কমল হচ্ছে একটা অঙ্কন শৈলী। ওকে, এটা জেনে রাখবে। আরও কিছু ইনফরমেশান, এই মধুবনী পেন্টিং যেটা আছে সেটা বিহারের, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই চারটা যে মুখস্থ করে নেবে, এখান থেকে প্রশ্ন এলে তোমরা একটা অবশ্যই কমন পাবে। মধুবনী পেন্টিং হচ্ছে বিহারে অবস্থান করছে, এই মন্দনা পেন্টিং হচ্ছে রাজস্থানের, কমলকারী পেন্টিং হচ্ছে অন্ধ্রপ্রদেশের, আর পটচিত্র পেন্টিং হচ্ছে ওড়িশার। এই চারটে তোমরা কিন্তু মনে রাখবে। আর পাটনা কমল কোথায় বলো তো? তোমার বিহারের। ওকে, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 10 নম্বর, বাঁশ, বীজ, শাল, শিশু গাছ দেখা যায় কোন ধরনের অরণ্যে? এইগুলো জেনে রাখা খুবই দরকার। তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এক্সাম দিতে গেলে এরকম ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে। বাঁশ, বীজ, শাল, শিশু যে গাছগুলো আছে এরা কোন ধরনের অরণ্যের মধ্যে পড়ে? সরলবর্গীয়, নাতিশীতোষ্ণ, আলপীয় নাকি নাতিশীতোষ্ণ পর্ণমোচী? রাইট অ্যান্সার হবে অপশান ডি। এখানে দেখে নাও একটু ইনফরমেশান নাতিশীতোষ্ণ পর্ণমোচী সম্পর্কে। আগে দেখো, এই নাতিশীতোষ্ণ পর্ণমোচীতে দুটো ইনফরমেশান তোমাদের জানতেই হবে। এই অরণ্যগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, নিউজিল্যান্ড, চিলির উত্তর পূর্ব অংশে পাওয়া যায় এবং পশ্চিম ইউরোপের উপকূলীয় অঞ্চলে দেখা যায়। কেন এই ইনফরমেশানটা জানতে হবে? ঠিক এইখান থেকে, এই লাইন থেকে তোমাদের প্রশ্নগুলো বারবার এক্সামে এসে থাকে, তাই তোমাদের এই ইনফরমেশানটা অবশ্যই জানতে হবে। তারা শুষ্ক মরশুমে তাদের পাতা কিন্তু ঝরিয়ে ফেলে, এই নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্যের বৃক্ষরা।
বোঝা গেল, এটা জানলে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে আর একটা জানবে নাতিশীতোষ্ণ চিরহরিৎ, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ পর্ণমোচী জানলে। এবার হচ্ছে নাতিশীতোষ্ণ চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্য 3টে জানবো। নাতিশীতোষ্ণ চিরহরিৎ অরণ্যগুলি মধ্য অক্ষাংশের উপকূলীয় অঞ্চলে অবস্থিত। ওকে, এগুলি সাধারণত মহাদেশের পূর্ব প্রান্তে দেখা যায়, যেমন দক্ষিণ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ পূর্ব ব্রাজিলে কিন্তু এই নাতিশীতোষ্ণ চিরহরিৎ অরণ্য দেখা যায়। আর একটা যে ইনফরমেশান জানবে, এই অরণ্যগুলো অর্থাৎ নাতিশীতোষ্ণ চিরহরিৎ অরণ্যগুলো ওক, পাইন, ইউক্যালিপটাস ইত্যাদির মতো শক্ত নরম কাঠের ন্যায় কিন্তু উভয় প্রকার গাছ নিয়েই কিন্তু গঠিত হয়। তাহলে নাতিশীতোষ্ণ চিরহরিতের মধ্যে কোন কোন গাছ দেখা যায় সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই ইনফরমেশানগুলো কিন্তু রিলেটেড ইনফরমেশান, যেগুলো এক্সামে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে এখান থেকে, যে টপিকগুলো সেই টপিকগুলো আমি কভার করাচ্ছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন এক্সামের জন্য। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 11 নম্বর, কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? এই প্রশ্নটা তো বারবার এক্সামে আছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পিএসসির এক্সামগুলোতে দেখবে বেশিরভাগই প্রিভিয়াস ইয়ার ঘাঁটলে তোমরা দেখতে পাবে যে এই প্রশ্নটা বারবারই এসেছে। কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? অপশানগুলো দেখো, ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, পার্বত্য অঞ্চলের নাতিশীতোষ্ণ বনভূমি, নাকি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি। রাইট অ্যান্সার অপশান বি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। ওকে, একটা ইনফরমেশন দেখে নাও, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যকে বর্ষ অরণ্য বলা হয়। ওকে, বর্ষা অরণ্য, তাহলে কোন অরণ্যকে বলা হয়? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যকে। এখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়েছিল প্রিভিয়াস ইয়ারে, তাই এই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই নোট করবে। এখানে আরেকটা ইনফরমেশন দেখে নাও, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যকে বর্ষা অরণ্য যেমন বলা হয়, এটা তো আমরা জানলাম। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যগুলোকে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে ক্রান্তীয় অঞ্চল বরাবর পাশাপাশি আর্দ্র উপক্রান্তীয় অঞ্চলে কিন্তু পাওয়া যায়। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যগুলি প্রশস্ত পাতাযুক্ত হয়, মানে চওড়া চওড়া পাতা হয়। ওকে, এদের আবাসনস্থল এখানে বছরের এক মৌসুমে কিন্তু বর্ষণ হয়। ওকে, এই জন্য পাতাগুলো অনেকটা বড় বড় হয়। আর এই ধরনের অরণ্যতে বৃষ্টিপাতের পরিমাণ 70 থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ওকে, আর দুই ধরনের পর্ণমোচী অরণ্য রয়েছে, একটা আর্দ্র পর্ণমোচী অরণ্য, একটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী অরণ্য। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 12 নম্বর, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোনটি? এই প্রশ্নটা ভালো প্রশ্ন। তাহলে এটা রাইট আনসার কি হবে বলো? পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোনটি? 4টে অপশান আছে, পিন্নাভারম, ভিতরকণিকা, সুন্দরবন, নাকি পিটারা। রাইট আনসার হবে সুন্দরবন। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ম্যানগ্রোভ জঙ্গল হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ জঙ্গল হচ্ছে এই সুন্দরবনটা। ওকে, এখানে জেনে নাও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি হচ্ছে সুন্দরবন। সুন্দরবন হলো একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। বারবার প্রশ্ন এখান থেকে আসে। এটি কলকাতা থেকে প্রায় 110 কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনায় বলে যে জেলাটা আছে সেখানে কিন্তু পূর্ব প্রান্তে অবস্থিত এই সুন্দরবন। সুন্দরবনের নামটি কিন্তু সুন্দরী যে গাছ আছে সে তার নামে কিন্তু করা হয়েছে। ওকে, এটি একটি ম্যানগ্রোভ উদ্ভিদ, সুন্দরী গাছটা। সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম বদ্বীপের একটা অংশ, যা শক্তিশালী নদী গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনা দ্বারা কিন্তু গঠিত হয়েছে। ওকে, আর একটা জিনিস জেনে রাখবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিচের প্রান্তে কিন্তু অবস্থিত এই ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ সুন্দরবনটা। সুন্দরবন শত শত খাঁড়ি এবং উপদ্বীপ দ্বারা কিন্তু অতিক্রান্ত হয়েছে। আর সুন্দরবন হলো বিশ্বের সবচেয়ে বড় একটা একক ব্লক জোয়ার বলতে পারো, যেখানে হচ্ছে হ্যালোফাইটিক ম্যানগ্রোভ বন কিন্তু দেখা যায়। এখান থেকে রেলের বারবার প্রশ্ন দেয়, এই হ্যালোফাইটিক বন দেখা যায় কোথায়? 4টে অপশান থাকে, তার মধ্যে দেখবে একটা সুন্দরবন আছে। ওকে, এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো তোমরা নোট করবে এক্সামের জন্য। এখান থেকে প্রত্যেকটা লাইন তুলে তুলে কিন্তু প্রশ্ন কিন্তু এসে থাকে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 13 নম্বর, ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের বিধান দেওয়া রয়েছে? আর একটা কনস্টিটিউশন থেকে প্রশ্ন, আর এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টন করার সেই বিধানটা দেওয়া রয়েছে। ওকে, তখন তফসিলে সেটা বলতে হবে। সপ্তম, চতুর্থ, অষ্টম, নাকি হচ্ছে তৃতীয়? তাহলে রাইট আনসার হবে সপ্তম তফসিলে আছে। কোন অপশানে আছে? অপশান এতে। ওকে, ভারতের সংবিধানের সপ্তম তফসিলে ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে যে ক্ষমতা ও কার্যাবলীর যে বন্টন সেটা কিন্তু বর্ণনা করা আছে। এটা কিন্তু মনে রাখবে, দেখবে প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রচুর এসেছে এখান থেকে। তৃতীয় তফসিলিতে কি বলা আছে? এখানে শপথ গ্রহণের কথা বলা রয়েছে, মানে নির্বাচিত আধিকারিক ও বিচারপতিদের যে শপথ সেটা তৃতীয় তফসিলে বলা রয়েছে। আর চতুর্থ তফসিলে কি বলা রয়েছে? রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অনুসারে রাজ্যসভার আসন সংখ্যার যে নির্ধারণ করা সেটা চতুর্থ তফসিলিতে বলা আছে। আর অষ্টম তফসিলিতে কি বলা আছে? সরকারি যে ভাষাসমূহগুলো আছে না, সেই ভাষাগুলো সম্পর্কে বলা আছে অষ্টম তফসিলিতে। তোমাদের এই ভাষাগুলো কটা আছে আর কি কি ভাষা আছে সেগুলো আগের দিন ক্লাসে তোমাদের আমি করিয়েছি প্র্যাকটিস সেটে, অবশ্যই আগের দিনের ক্লাসটা যারা করোনি করে নেবে। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 14 নম্বর, ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণ সামুদ্রিক মাছ উৎপাদন করা হয়? সামুদ্রিক মাছ উৎপাদন করা হয় ভারতের কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ, নাকি কেরালা? রাইট আনসার হবে গুজরাট। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক দূরত্ব অতিক্রম করা প্যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইলের নাম কি?
আসন্ন এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যে ভারতের সর্বাধিক দূরত্ব অতিক্রম করার প্যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ওকে, সেই মিসাইলটার নাম কি বলতে হবে। আকাশ 2, নাগ মিসাইল, ব্রাহ্মোস নাকি অগ্নি 5। রাইট আনসার হবে অগ্নি 5, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। তোমাদের আগের দিন প্র্যাকটিস সেটে আমি অনেক মিসাইল সম্পর্কে ডিটেলসে ইনফরমেশান দিয়েছি কিন্তু, ওকে। তোমাদের দেখবে একটা চ্যাপ্টার আছে গভর্নমেন্ট এক্সামের জন্য, সেই চ্যাপ্টারটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে অনেক প্রশ্নই আসে, বিশেষ করে সেখানে এই ডিআরডিও, তারপর হচ্ছে মিসাইল, এইগুলো থেকে তোমাদের কিন্তু বারবার দেখবে প্রশ্ন এক্সামে কিন্তু দেখা যায়, সেটা রেলের হোক বা এসএসসির হোক বা তোমাদের স্টেট লেভেলের এক্সাম হোক, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তাই এই টপিকগুলো কিন্তু তোমাদের আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কভার করাচ্ছি। অবশ্যই তোমরা প্রত্যেক দিনের সেটগুলো করো, অনেক ইনফরমেশান কিন্তু এখান থেকে পাবে এবং এখান থেকে প্রশ্ন 100% তোমরা কিন্তু কমন পাবেই, ওকে। চলো আমরা আরেকটা ইনফরমেশান আমরা দেখে নিই এই অগ্নি 5 সম্পর্কে। অগ্নি 5 ভারতের দূরপাল্লার একটা পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র বলতে পারো। আর এটা হচ্ছে তোমার উড়িষ্যা উপকূলের কালাম দ্বীপ থেকে প্রতিরক্ষা গবেষণা সংস্থা যেটা আছে ডিআরডিও, সেখানভাবে সফলভাবে পরীক্ষা কিন্তু করে হচ্ছে উৎক্ষেপণ করা হয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে যে অগ্নি 5 যেটা ক্ষেপণাস্ত্রটি আছে মিসাইলটা, এটা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এটা হচ্ছে তোমার কালাম দ্বীপ থেকে হচ্ছে উৎক্ষেপণ করা হয়েছে উড়িষ্যা উপকূলে, ওকে। সেটা করেছে কে, কোন সংস্থা, ডিআরডিও। আন্তঃমহাদেশীয় সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এই অগ্নি 5। আবার এখান থেকে এইভাবেও প্রশ্ন আসে যে সারফেস টু সারফেস মিসাইল কোনটি, যেরকম 4টে অপশান থাকে, অগ্নি হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল, ওকে। আগের দিন তোমাদের আকাশ, ব্রাহ্মোস এগুলো কী ধরনের মিসাইল, কোনটা সারফেস টু সারফেস, কোনটা সারফেস টু এয়ার, কোনটা এয়ার টু এয়ার, সমস্তটা তোমাদের আমি করিয়েছি। আগের প্র্যাকটিস সেটগুলো করো, ওখানে কিন্তু অনেক ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই, 16 নম্বর। গুটি বসন্তের প্রতিষেধক কে আবিষ্কার করেছিলেন। এটা সকলেই আনসার দিতে পারবে, খুব ভালো প্রশ্ন এবং ইজি প্রশ্ন। গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কার করেছেন এডওয়ার্ড জেনার, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এখানে জেনে রাখবেন নিউটন আবিষ্কার করেছেন জেমস চ্যাডউইক, যেটা অপশান এতে ছিল, ওকে। আর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছে লুই পাস্তুর, যেটা অপশান ডি এ ছিল। তোমরা কমেন্ট করে জানাবে রাদারফোর্ড হচ্ছে কি আবিষ্কার করেছে, ওকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব, 17 নম্বর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রধান স্ত্রী যৌন হরমোন। খুব ভালো প্রশ্ন, দেখো ফিমেল সেক্স হরমোন কোনটা, মেজর ফিমেল সেক্স হরমোন, ওকে। এটা রাইট অ্যান্সার কী হবে বলো, ইস্ট্রোজেন, নিউক্লিওজোম, টেস্টোস্টেরন নাকি ক্রোমাটিন। তাহলে রাইট অ্যান্সার হবে ইস্ট্রোজেন, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এখানে জেনে রাখবে ইস্ট্রোজেনটা তোমরা জানলে যে মেজর ফিমেল সেক্স হরমোন, এটা একটা, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে এবার দেখে নাও কিছু এক্সট্রা ইনফরমেশন হিসেবে যেগুলো হচ্ছে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। টেস্টোস্টেরন সম্পর্কে একটু জেনে রাখবে, ওকে। এই টেস্টোস্টেরন সাধারণত পুরুষ হরমোন হিসাবে বিবেচিত হয় টেস্টোস্টেরন, ওকে। পুরুষদের মধ্যে অল্প পরিমাণে ইস্ট্রোজেন তৈরি হয়, মহিলাদের মধ্যে অল্প পরিমাণে টেস্টোস্টেরন তৈরি হয়, ওকে। মানুষের মধ্যে কিন্তু হয় সেটা পুরুষ হোক বা মহিলা হোক, দুজনের মধ্যে কিন্তু দুটো হরমোনই থাকে, টেস্টোস্টেরন থাকে, ইস্ট্রোজেনও থাকে। কিন্তু টেস্টোস্টেরন যাতে বেশি থাকবে সে হবে পুরুষ, আর যার ইস্ট্রোজেন বেশি থাকবে সে হচ্ছে মহিলার বৈচিত্র্য বহন করবে। বোঝা গেছে, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। আর এবার দেখো প্রোজেস্টেরন, এই প্রোজেস্টেরন হরমোন সম্পর্কে জেনে রাখো। ইস্ট্রোজেনের অনুরূপী একটা হরমোন হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনও কিন্তু অ্যাড্রিনাল টিস্যু ও ডিম্বাশয়ে কিন্তু উৎপাদিত হয়। প্রোজেস্টেরন হরমোন চক্রের দ্বিতীয়ার্ধে তার কার্য সম্পাদন করে। এটি ডিম্বস্ফোটনের পরে ডিম বসানোর জন্য জরায়ুর আস্তরণ তৈরি করে। এই ইনফরমেশনটা কিন্তু জেনে রাখবে প্রোজেস্টেরন সম্পর্কে। আর একটা দেখো, ইনসুলিন অগ্নাশয় দ্বারা উৎপাদিত একটি অপরিহার্য হরমোন হচ্ছে ইনসুলিন, ওকে। ইনসুলিন যে হরমোনটা আছে। আর একটা দেখো, এর প্রধান ভূমিকা আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, ওকে। এর আর একটা ভূমিকা, ওকে, ইনসুলিন হরমোনে। তাই এইগুলো কিন্তু জেনে রাখবে, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইনসুলিন। আর একটা ইনফরমেশান দেখো, অক্সিটোসিন হলো একটি হরমোন যা শরীরের অঙ্গগুলিকে এবং মস্তিষ্কে রাসায়নিক বার্তাসমূহ হিসাবে কাজ করে। শরীরের অঙ্গ বলতে কোনগুলো, স্তন এবং জরায়ু সহ কিন্তু, ওকে। এখান থেকে ডাইরেক্ট কিন্তু প্রশ্ন কিন্তু দিয়ে থাকে, তোমরা পিবিএসসিআরে দেখবে, বিশেষ করে রেলেতে যেমন দেয়, এসএসসির এক্সামও কিন্তু দিয়ে থাকে এই প্রশ্নগুলো। এটা হচ্ছে অক্সিটোসিন হচ্ছে যে হরমোনটা আছে, সেই হরমোনটা শরীরের এই অঙ্গগুলোকে এবং মস্তিষ্কে রাসায়নিক বার্তা পাঠানোর যে কাজ, সেগুলো কিন্তু অক্সিটোসিন করে থাকে। প্রজনন ব্যবস্থার মূল দিকগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই অক্সিটোসিন। আর প্রসব এবং স্তন্যপান করা মানুষের আচরণ যে দিকগুলো, সেগুলো কিন্তু এই অক্সিটোসিনই করে থাকে। তাই এই ইনফরমেশানগুলো তোমাদের বেসিক ইনফরমেশান, এইগুলো হরমোন সম্পর্কে জেনে রাখতেই হবে, কারণ এখান থেকে প্রত্যেকটা লাইন তুলে তুলে পিবিএসসিআরে প্রশ্ন এসেছে। তাই তোমাদের একটা জায়গার মধ্যে তোমাদের আমি কভার করার চেষ্টা করেছি যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো এক্সাম দিয়ে প্রশ্ন আসে, ওকে। বারবার এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তোমরা যদি পিবিএসসিআর দেখো, দেখবে এই টপিকগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসছে। তাই এক্সট্রা ইনফরমেশানগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা ক্লাসটাকে লাইক করে একটু শেয়ার করে দিও, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমি মোটিভেট হই নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 18 নম্বর।
কোমাগাতা মারুর ঘটনা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? নামটা হয়তো অনেকে শুনেছো বা অনেকে শোনোনি। এই কোমাগাতা মারুর ঘটনা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত বলতে হবে। এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি থেকে একদম ইউপিএসসি পর্যন্ত পরীক্ষায় কিন্তু এসেছে, মানে সমস্ত জায়গাতে কিন্তু এই প্রশ্নটা একবার হলেও তোমাদের এসেছে। তো এই প্রশ্নটা কিন্তু জেনে রাখাটা দরকার। এই কোমাগাতা মারুর ঘটনা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, তোমাদের পরবর্তী কোনো একটা সেটে তোমাদের কোমাগাতা মারু সম্পর্কে ডিটেলসে বর্ণনা করে দেবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 19 নম্বর, আকবর নির্মিত 5 মহল কোথায় অবস্থিত? দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি নাকি আজমির? আকবর নির্মিত 5 মহল হচ্ছে ফতেপুর সিক্রিতে অবস্থিত। তাহলে এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কিন্তু জানতে পারছো। 5 মহল কে নির্মাণ করেছিলেন? আকবর। আর এটা কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রিতে অবস্থান করছে। ওকে, এই ফতেপুর সিক্রি ভারতের কোথায়? উত্তরপ্রদেশের কিন্তু আগ্রা জেলার একটা শহর হচ্ছে ফতেপুর সিক্রি। এটাও কিন্তু জেনে রাখাটা দরকার আছে। 1571 থেকে 1585 সাল অবধি সম্রাট আকবর এই শহরটিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী বলে ঘোষণা করেছিল। ওকে, মানে এই ফতেপুর সিক্রিকে। কিন্তু পরবর্তীতে পাঞ্জাবের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেটাকে বাতিল করে দেওয়া হয়। ফতেপুর সিক্রি তখন আর রাজধানী ছিল না। 1610 সালে শহরটি সম্পূর্ণভাবে বর্জিত করে দিয়েছিল আকবর। বোঝা গেল? পাঞ্জাবের একটা ঘটনার পর থেকে প্রথমে এটা কিন্তু আকবর মুঘল সাম্রাজ্যের রাজধানী রেখেছিল, পরে সেটা চেঞ্জ করে দিয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে যাব। 20 নম্বর, রাজ্যসভা প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? ওকে, তাহলে এই প্রশ্নটা কি হবে? তোমরা রাইট অ্যান্সার বলো। রাজ্যসভা প্রসঙ্গে 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট? রাজ্যসভার মেয়াদকাল হলো 6 বছর। রাজ্যসভাকে কখনো ভঙ্গ করা যায় না। রাজ্যসভা হলো সংসদের নিম্নকক্ষ। লোকসভার মতো সরাসরিভাবে নির্বাচিত প্রতিষ্ঠান এখানে রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? কোনটা সঠিক? এটা সঠিক হচ্ছে অপশান বিটা, রাজ্যসভাকে কখনো ভাঙা যায় না। ওকে, ভঙ্গ করা যায় না, এইটা হচ্ছে সঠিক। এটা হচ্ছে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, রাজ্যসভা সম্পর্কে ডিটেলসে আমি আগে অনেকগুলো প্র্যাকটিস সেটে করেছি, তাই আর ডিটেলসে বলছি না। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 21 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কম্পিউটারের একটি সফটওয়্যার গঠনকারী অংশবিশেষ? মেমোরি, প্রোগ্রাম, সিপিইউ, সিমস। তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা কম্পিউটারের একটি সফটওয়্যার গঠনকারী অংশবিশেষ? তোমরা বুঝতেই পারছো, সেটা হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রাম দিয়ে হচ্ছে সফটওয়্যার তৈরি করা হয়। ওকে, তাই এটা কিন্তু আনসার হবে অপশান বি। তোমরা যদি আমাদের কম্পিউটার রিলেটেড ক্লাসগুলো করতে চাও, আমি তোমাদের বারবার বলি প্রত্যেক দিনই যে আমি তোমাদের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করেছি কম্পিউটারে, যেখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে প্রত্যেকটা থেকেই কিন্তু এসেছে কমন। তাই এই ক্লাসগুলো তোমরা করে নাও। তোমাদের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করানো আছে লুসিয়েন্টের, তোমাদের ওখানে প্লে লিস্টে পেয়ে যাবে, সেখানে অবশ্যই তোমরা ক্লাসগুলো করে নেবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 22 নম্বর, অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভা ও রাজ্যসভায় থাকার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কোন সংবিধান সংশোধনীতে? দেখো, এই প্রশ্নটা ভালো প্রশ্ন। অ্যাংলো যারা আছে, অ্যাংলো যে ভারতীয়, তাদের যে প্রতিনিধি লোকসভা রাজ্যসভায় যে থাকবে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? রাইট আনসার হবে 79তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 23 নম্বর, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগের ক্ষমতা দেওয়া রয়েছে? তাহলে রাজ্যপাল যে আছে গভর্নর, সেই গভর্নরকে রাজ্যের শাসন বিভাগের যে ক্ষমতা সেটা দেওয়া হয়েছে কোন আর্টিকেল অনুযায়ী সেটা বলতে হবে। এটা হচ্ছে 154 নম্বর আর্টিকেলে এটা বর্ণনা করা আছে। অপশান ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। পরবর্তী 24 নম্বর প্রশ্ন দেখো, কোন পরিকল্পনার সময় ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়েছিল? এই প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন। এটা WBCS অনেকবার এসেছে, তোমাদের SSCতে এসেছে এবং হচ্ছে তোমাদের রেলে এসেছে। তাহলে সব জায়গাতে কিন্তু এই প্রশ্নটা এসেছে। কোন পরিকল্পনার সময় ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়েছিল? 4টে অপশান তোমাদের দিয়েছে পরিকল্পনার কথা। এটা রাইট অ্যান্সার হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হচ্ছে ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়েছিল। অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ওকে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে সময়কালটা জেনে রাখবে, 1961 থেকে 1966 পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা চলেছিল। ওকে, এটাও জানা দরকার। আর এই সময়ের মধ্যে 2টি যুদ্ধে লিপ্ত হয়েছিল ভারত। এক হচ্ছে 1962 সালে যুদ্ধ হয়েছিল, কার সাথে? চীনের সাথে ভারতে। ওকে, আর একটা হয়েছিল 1965 সালে ভারতের সাথে পাক যুদ্ধ। পাক বলতে তোমার হচ্ছে পাকিস্তানের কথা বলা হচ্ছে। বোঝা গেছে? এই দুটো যুদ্ধ কিন্তু হয়েছিল। এই সালগুলো মনে রাখবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। ওকে, তো এইগুলো কিন্তু তোমাদের কভার করতেই হবে। আর একটা জেনে রাখবে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে একটু ইনফরমেশান, যেগুলো এক্সাম রিলেটেড। আর এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা জওহরলাল নেহরুর নেতৃত্বে 1961 থেকে 1966 সাল পর্যন্ত সময়কালের জন্য তৈরি করা হয়েছিল। তার মানে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন হচ্ছিল, তখন সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। ওকে, এনার নেতৃত্বে কিন্তু এটা গঠন করা হয়েছিল। এই পরিকল্পনাটি গাডগিল যোজনা কিন্তু বলা হয়। এখান থেকে প্রশ্ন দেখবে দিয়ে থাকে, গাডগিল যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। যুদ্ধ এবং খরার কারণে পরিকল্পনাটি কিন্তু ব্যর্থ হয়েছিল এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা। আর এর লক্ষ্য বৃদ্ধি ছিল কতটা? 5.6% এবং অর্জিত বৃদ্ধি ছিল 2.4%। যেহেতু তোমাদের এখানে বিভিন্ন রকম যুদ্ধ হয়ে গেছিলো দুটো এবং খরা হয়েছিল, সেই কারণে কিন্তু টার্গেট পূরণ করতে পারেনি, অর্জিত বৃদ্ধিটা একদম 2.4-এ কিন্তু নেমে গিয়েছিল। ওকে,
চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 25 নম্বর। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সোলার তত্ত্ব নির্ভর, মহাত্মা গান্ধী দর্শন নির্ভর, মহালানবিস তত্ত্ব নির্ভর, হ্যারেড ডোমার তথ্য নির্ভর। এই প্রশ্নটা দেখবে বারবার এক্সামে আসে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আছে সেটা কোন তত্ত্ব নির্ভর? এটা হচ্ছে মহালানবিস তত্ত্ব নির্ভর। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখবে এই প্রশ্নটাও আসে, তাই এটাও তোমাদের আমি দিয়ে দিয়েছি। পরবর্তী দেখো 26 নম্বর প্রশ্ন, সায়েন্স থেকে একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন একদম। চলন্ত বাসে যদি ব্রেক করা হয় তাহলে বাসের যাত্রী সামনের দিকে ঝুঁকে যায়, তার কারণ কি? স্থিতিজাড্য, গতিজাড্য, ভরবেগ নাকি কোনোটিই নয়? রাইট আনসার হবে গতিজাড্যের জন্য। এটা আমরা সকলেই জেনে থাকি। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নিউটনের যে সূত্র আছে, আমরা সেই নিউটনের সূত্রের উপর ভিত্তি করে এই স্থিতিজাড্য, গতিজাড্য ঘটনাগুলো জানি। এবং গতিজাড্য কাকে বলে জেনে রাখবে, সচল বস্তু সবসময় সমবেগে সরলরেখা বরাবর যে চলার যে প্রবণতা, মানে সচল বস্তু তুমি যদি তাকে বাধা না দাও, এই সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর একভাবে চলতে থাকবে, এটা হচ্ছে গতিজাড্য। আর স্থিতিজাড্যটা হচ্ছে তার উল্টোটা। ওকে, স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকার যে প্রবণতা তাকে আমরা স্থিতিজাড্য বলি। এটা শুধু জাড্য হয়ে গেছে, এটা স্থিতি হবে। ওকে, আর নিউটনের প্রথম গতিসূত্র সম্পর্কে কি জানা যায়? এখান থেকে দেখবে বারবার প্রশ্ন দেয়। দুটো জিনিস জানা যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে, এক হচ্ছে পদার্থের জাড্য ধর্ম সম্পর্কে, আর একটা হচ্ছে বলের সংজ্ঞা। এখান থেকে দেখবে বারবার প্রশ্ন দিয়ে থাকে। ওকে, এইখানটা কিন্তু ভালো করে নোট করবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই 27 নম্বর। নিম্নলিখিতগুলির মধ্যে কোন অঞ্চল ভারতের জীব বৈচিত্র্য সমূহ বায়োডাইভার্সিটি হটস্পট? এটা কিন্তু ইম্পর্টেন্ট। বায়োডাইভার্সিটির হটস্পট বলতে কোন অঞ্চলকে বোঝায়? বারবার এক্সামে প্রশ্ন দেয়, এটা ভালো করে এটা নোট করবে। তাহলে এটা রাইট আনসার কী হবে বলো? ভারতের এটা বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কোনটাকে বোঝায়? পশ্চিমঘাট এবং হচ্ছে পূর্ব হিমালয়কে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওকে, ভালো প্রশ্ন কিন্তু এটা অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের 2021-20 যে রেলের যে পরীক্ষাটা হয়েছে এনটিপিসি, সেখানে এই প্রশ্নটা এসেছে, এবং তোমাদের WBCS এই প্রশ্নটা এসেছে। ওকে, SSCতে এসেছে, তা সমস্ত জায়গাতে কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। ভারতের 4টি জীব বৈচিত্র্যের হটস্পট রয়েছে, জেনে রাখবে, কেননা অপশানে অনেক সময় চেঞ্জ করে দেয়। এক হচ্ছে হিমালয়, এক হচ্ছে পশ্চিমঘাট, এক হচ্ছে ইন্দো বার্মা অঞ্চল, আর একটা হচ্ছে সুন্দারল্যান্ড। এই 4টে হচ্ছে ভারতের জীব বৈচিত্র্যের হটস্পট রয়েছে। ভালো করে মনে রাখবে, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 28 নম্বর। নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিবৃতিটি কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে সঠিক? কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে কোনটা সঠিক সেটা বলতে হবে। 4টে অপশান দিয়েছে। কৃষ্ণ মৃত্তিকা প্রচুর পরিমাণে ফসফরাস ও নাইট্রোজেনে পরিপূর্ণ, দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা, নাকি উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে এটি, নাকি এটি সকল প্রকার মাটির মধ্যে সবচেয়ে কম উর্বর? তাহলে কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে সঠিক হচ্ছে অপশান বি এর যেটা আছে, দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে এই কৃষ্ণ মৃত্তিকা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী দেখো 29 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোনটি ভারতের দর্শনের 6টি ঘরানার একটি? ভারতের যে দর্শন আছে সেখানে 6টি ঘরানার একটা কোনটা? যোগ, শ্রুতি, আস্তিক নাকি পদম? রাইট আনসার হবে যোগ, মানে যোগ দর্শনের কথা বলা হচ্ছে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ভারতের আস্তিক দর্শনের যে 6টা ভাগ সেটা জেনে রাখবে, ন্যায়, বৈশেষিক, সংখ্যা, যোগ, পূর্ব মীমাংসা বা মীমাংসা, এবং হচ্ছে বেদান্ত যেটাকে বলা হয় উত্তর মীমাংসা। ওকে, এই 6টা ভাগ আছে ভারতীয় আস্তিক দর্শনের, এটা কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে। ওকে, পরবর্তী 30 নম্বর প্রশ্ন দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তোমাদের রিসেন্ট তোমাদের দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সুপারভাইজার যে এক্সামটা হলো সেখানে মনে হয় এই প্রশ্নটা যতটা সম্ভব এসেছিল। ওকে, তা খুব ইম্পর্টেন্ট, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? দেখো অপশানগুলো দেখে অনেকেই ঘাবড়ে যাবে যে সেকেন্ডে দেওয়া রয়েছে বা মিনিটে দেওয়া রয়েছে। তাহলে এই অনুযায়ী রাইট আনসার কোনটা হবে? 500 সেকেন্ড। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এই অপশান তুলেই কিন্তু প্রশ্নটা ছিল তোমাদের, এর আগেও আমি একটা সেটে করিয়েছিলাম। আমরা জেনে থাকি কি 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। এই 8 মিনিট 20 সেকেন্ডটাই হচ্ছে তোমার যদি সেকেন্ডে ট্রান্সফার করো তাহলে 500 সেকেন্ড হবে। বোঝা যাচ্ছে? আর এই যে দূরত্বটা সূর্য থেকে পৃথিবীতে, এই দূরত্বটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটাও কিন্তু জেনে রাখবে, প্রশ্ন দেয়। তাহলে বোঝা গেল 500 সেকেন্ড দেওয়া থাকলে আনসার করবে 500 সেকেন্ড, যদি লেখা থাকে 8 মিনিট 20 সেকেন্ড তাহলেও কিন্তু আনসার হবে 8 মিনিট 20 সেকেন্ড, দুটো একই। ওকে, আর একটা জিনিস জেনে রাখবে, আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার গতিতে ভ্রমণ করে? 2,99,792 কিলোমিটার গতিতে ভ্রমণ করে। আর প্রতি সেকেন্ডে হচ্ছে কত মাইল ভ্রমণ করে? 1,86,287। কেন মাইল কিলোমিটার আলাদা আলাদা করে বলছি তোমরা এগুলো জানবে। যারা এসএসসি বা রেলের মতো এক্সামগুলো দিচ্ছ সেখানে দেখবে তোমাদের এই অপশান চেঞ্জ করে দিচ্ছে। এখন প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে, কিলোমিটারের জায়গায় মাইল দিয়ে দিচ্ছে বা অনেক সময় হচ্ছে কিলোমিটার দিচ্ছে। প্রতি সেকেন্ডে আলো কতটা অতিক্রম করছে, কিলোমিটারে অপশান থাকলে তোমাদের এইটা আনসার হবে। আবার যদি বলে যে মাইলে হলে কত হবে তখন এইটা আনসার হবে। সেগুলো কিন্তু বুঝে আনসার করতে হবে। আগে তোমাদের প্রশ্নগুলোতে দেখবে 8 মিনিট 20 সেকেন্ড করে এই একই প্রশ্নেতে অপশান থাকতো, এখন দেখো প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়ে গেছে, সেটাকে সেকেন্ডে কনভার্ট করে দিচ্ছে। কিছুই না, বিষয়টা কনফিউজ হয়ে যাওয়ার মতো পরীক্ষার হলে, আর কিছু না। ওকে, বোঝা গেল? তাই এই ইনফরমেশানগুলো তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার করে তোমাদের এগুলো কিন্তু আমি ওয়াকিবল করে দিচ্ছি। ওকে, তাহলে আজকে তোমাদের এই সেটে 30টা প্রশ্ন ছিল।
কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ক্লাসটা যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই এটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। অবশ্যই তোমরা ক্লাসগুলো করতে থাকো, আশা করি এক্সামে তোমরা বেটার ফল করতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।